ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইস্যু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতে যেটি বলছে যে তৃতীয় সপ্তাহে এসে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এখন আরও বেশি তীব্রতা পেয়েছে। ইরান তার ধারণার থেকেও আর বেশি সামরিক সক্ষমতা দেখাচ্ছে। তো আসলে সব মিলিয়ে যুদ্ধ কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। যুদ্ধের আজকে 16তম দিন অতিবাহিত হচ্ছে। যুদ্ধের যে হামলার তীব্রতা এটি দিন দিন বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ যে হামলা, তার বিপরীতে ইরানের যে সক্ষমতা সেটি নিয়ে নতুন করে একটি বিষয়গুলো বিশ্লেষণের দাবি রাখে যে ইরান আসলে এতটা সক্ষম, কিভাবে ইসরায়েলের মতো একটি শক্তি, দুইটি শক্তিকে একত্রে মোকাবেলা করে যাচ্ছে। এবং বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। সাম্প্রতিক সময়ে আপনার এমনটিও দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে ঘাঁটিগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই ঘাঁটিগুলোকেও লক্ষ্য করে ইরান কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিখুঁত শুরু করেছে যে এই যুদ্ধ আসলে ইরান যে লড়ছে, ইরান আসলে একা নয়, ইরানকে কৌশলগতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে রাশিয়া এবং চীন। যদিও রাশিয়া এবং চীন দুটি দেশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি, কিন্তু আমরা জানি এই দেশ দুটির সাথে রাশিয়া ইরানের দীর্ঘদিন ধরেই একটি কৌশলগত সম্পর্ক রয়েছে। এবং সাম্প্রতিক সময়ে এটিও ধারণা করা যায় যে আপনার রাশিয়া এবং চীনের যে রাডার সিস্টেম, বিশেষ করে চীনের যে স্টিলথ রাডার সিস্টেম, এগুলো কিন্তু খুব নিখুঁতভাবে আপনার অপোনেন্টদের যে অবস্থান এবং হামলার যে পূর্বাভাস সেগুলো দিতে বা বার্তাগুলো আগামভাবে পেতে সক্ষম। সেই তথ্যগুলো কিন্তু ইরান পেয়েছে বলেই ধারণা করা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ যেগুলো, সেগুলো ভূগর্ভের অনেক গভীরে এবং অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা আছে, যেগুলোকে মার্কিন যে বা ইসরায়েল তারা আসলে ডিটেক্ট করতে পারছে। আবার অন্যদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, গতকালকে একটি নিউজ সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের নেতানিয়াহুকে তিনি এক সপ্তাহ সময় দিয়েছেন ইরান যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য। কেননা তিনি ইসরায়েলকে ব্লেম করছেন যে যুদ্ধের আগে ইসরায়েলের যে মোসাদের যে গোয়েন্দা তথ্যগুলো ছিল, সেই গোয়েন্দা তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর গোয়েন্দা তথ্যের মধ্যে এক ধরনের ফারাক দেখা দিয়েছে এবং এই ফারাকের কারণে তারা অল্প সময়ের মধ্যে ইরানে অভিযান শেষ করতে পারছেন না। তো এই সবকিছু মিলে এই যুদ্ধটিকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আর হালকা করে দেখছে না, যেমনটা হালকা করে তারা শুরুর দিকে দেখেছিল। তবে তত বেশি তাদের জন্য যে ড্যামেজ, সেই ড্যামেজটি অনেক। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু কিছু সংবাদ মাধ্যমের উপর ডোনাল্ড ট্রাম্প একটু চটেছেন এবং তাদের লাইসেন্স বাতিলের মতো কিছু কিছু বিষয়গুলো তিনি হুমকি দিয়েছেন এবং তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে যেন এমন তথ্য বা এমন খবর সরবরাহ করা হয় যা জনস্বার্থে যায়। অর্থাৎ প্রকারান্তরে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে মার্কিন যে প্রশাসন, বর্তমান প্রশাসনের পক্ষেই যেন ইতিবাচকভাবে মার্কিন যে মিডিয়া হাউসগুলো যে সেইভাবে যেন খবর প্রচার করে, তথ্য প্রচার করে। আরেকটি বিষয় যেটি রয়েছে, হরমুজ প্রণালীর যে পাশে যে ইরানের খার্গ উপদ্বীপ রয়েছে, খার্গ উপদ্বীপে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যদিও সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করছে এবং ব্যাপক ড্যামেজ হয়েছে বলে দাবি করছে, কিন্তু অন্যদিকে তারা সেখানে তেল রক্ষণাগার যেটি আছে বা তেলের সাপ্লাই চেন যেটি আছে, সেখানে সাপ্লাই লাইন যেটি আছে, সেখানে হামলা করার হুমকি দিয়েছে। ইরান সেখানে পাল্টা হামলা দিয়ে রেখেছে। কোনোভাবেই যুদ্ধে এই ধরনের যে মানুষের জীবন এবং জীবিকার জন্য অপরিহার্য বিষয়গুলোর উপর হামলা করা যুদ্ধাপরাধের অন্যতম একটি শর্ত হিসেবে ধরে নেওয়া হয়। যদিও ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই একজন যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত হয়ে আছেন, সেটি গাজা যুদ্ধ থেকে এবং ইরান যুদ্ধ নতুন করে তিনি সিভিলিয়ানদের উপর হামলার মধ্য দিয়ে এবং যে এক্সকিউজ দিয়ে তিনি ইরানে হামলা করেছেন, সেই কজটি আসলে কোনোভাবেই এটি কিন্তু একটি ভ্যালিড কজ না। তারপরেও আমরা যেটা দেখছি যে ইরানের পক্ষ থেকে আপনার এই বিষয়ে পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। খার্গ উপদ্বীপকে কেন্দ্র করে তারা মার্কিন যুক্তরাষ্ট্র তার কিছু মিত্র দেশকে যেটি বলেছিল যে তারা যেন যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ এখানে যেন মোতায়েন করে যেন তেল সরবরাহের যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করে। আমরা যেটি দেখলাম যে ট্রাম্পের এই আহ্বানে কোনো দেশ সাড়া দেয়নি, যেটি মনে করা যেতে পারে ট্রাম্পের যে মিত্র দেশগুলো যারা ছিল বা আমেরিকার মিত্র দেশগুলো, তারা এখন ট্রাম্পকে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছে না এবং এই যুদ্ধে তারা জড়িয়ে পড়ার মতো কোনো ঝুঁকিতে যেতে চাচ্ছে না। বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটি প্রলম্বিত হোক তা
আসলে অপর কোনো দেশগুলোই চাচ্ছে না, কেননা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা জীবন উপরে একটি ঝামেলা হচ্ছে, এবং জীবন এবং জীবিকার উপরে একটি বড় ধরনের হুমকি বা বাধা হিসেবে সমস্ত কিছুই কিন্তু সামনে চলে আসছে। জি, আপনি যেটা বলছিলেন যে ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্র আর হালকাভাবে নিচ্ছে না, কিন্তু যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা তো নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করেছে ইরানও। তো এটাকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার লক্ষণ বলে মনে করেন কিনা? যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে যদি যুদ্ধ বন্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো কূটনৈতিক প্রচেষ্টা, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নাকচ করেছে, ইরানও নাকচ করেছে, কিন্তু একটি পর্যায়ে যেটি মনে করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু, আমি যেটি আপনাদেরকে এর আগের অংশে বলেছিলাম, ইসরায়েলকে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে যুদ্ধটিকে শেষ করার জন্য। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বুঝতে পারছেন যে যুদ্ধটিকে যদি দ্রুত শেষ করতে হয়, যেমন ভাবে তারা ইরানকে হালকা মনে করেছিল, তেমন হালকা তারা ইরান না, তারা এখন এটি বুঝতে পেরেছে, এবং তারা বুঝতে পেরেছে, এটিও বুঝতে পেরেছে যে এই যুদ্ধটিকে যদি দ্রুত শেষ করতে হয় তাহলে দুইটি উপায় রয়েছে। একটি হচ্ছে সামরিক বা স্থল হস্তক্ষেপ করা, স্থল হামলা করে সফলভাবে এটি একটি করা, এবং দ্বিতীয়টি হচ্ছে যে ইরানে সরকার বিরোধী ব্যাপক একটি জনবিক্ষোভ সেরকম একটি হয়ে ওঠা। কিন্তু এর কোনোটিই কিন্তু হয়ে ওঠার মতো কোনো উপায় দেখছে না, কারণ আকাশ হামলা বা ড্রোন হামলা দিয়ে কিন্তু ইরানকে পর্যদস্ত করা সম্ভব হচ্ছে না, বা আঘাত করানো সম্ভব হচ্ছে না। আবার অন্যদিকে তারা যে স্থল হামলা করতে যায়, এখন স্থল হামলা করতে গেলে ইরানের ভূখণ্ড, ইরানের ভূমি, ইরানের ভৌগোলিক অবস্থান, এই সবকিছু কিন্তু তাদের জন্য খুব অজানা। এটিও কিন্তু খুব একটি ভালো কিছু হবে না। আবার অন্যদিকে ইরানের জনগণ যে সরকার বিরোধী হয়ে উঠবে, যদিও মাঝখানে গত ডিসেম্বর থেকে তারা ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে তারা সমর্থন দিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুদ্ধটি যখন হয়ে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেটি প্রত্যাশা করেছিল এই যুদ্ধে ওদের সরকার বিরোধী যে জনগণের অবস্থানটি একটি বড় হিসেবে কাজ করবে, কিন্তু এটি ঠিক বিপরীতই দেখা গেল। বরং ইরানের লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে যে জাতীয়তাবাদী আদর্শ, সেটি ভীষণ রকম ভাবে ইরান সরকারের জন্য একটি সহায়ক হয়ে যাচ্ছে। সুতরাং এই সব কিছু মিলে যুদ্ধ যদি বন্ধ করতে হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র যারা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, জাতিসংঘকে এগিয়ে আসতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্প তাকে নিজেকেও রিয়েলাইজ করতে হবে, মার্কিন প্রশাসনের যারা আছে তাদেরকেও রিয়েলাইজ করতে হবে যুদ্ধের কিভাবে একটু সম্মানজনক সমাধান হয়, যাতে করে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তাদের উভয়ের জন্য বা তিন পক্ষের জন্য একটি সম্মানজনক সমাধানে আসতে পারে। সম্মানজনক সমাধান। কিন্তু আমরা যেটা দেখছি ডক্টর ফরিদুল আলম, যে বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার জেরে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। এর আগেও কিন্তু ইরাকে 6 মার্কিন সেনা নিহত হয়। এই দুই হামলার কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি ট্রাম্প প্রশাসন। সম্প্রচার মাধ্যমগুলোকেও তারা চাপে রাখছে, এবং আপনি যেটা বলছেন যে বিশ্ব নেতারা যারা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র, তারা ঠিক ট্রাম্পকে ভরসা করতে পারছেন না। তাহলে কি যুক্তরাষ্ট্র চাপে পড়েছে বলা যায়? যুক্তরাষ্ট্র obviously কিছুটা চাপে রয়েছে, এবং আপনি দেখেন যে মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলোকে নিশানা করে ইরান হামলা চালাবে বলে হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার কিছুটা সঙ্গত কারণ রয়েছে, কেননা মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকেই ইরানকে যেহেতু হামলা চালানো হচ্ছে, সেই ক্ষেত্রে ইরান মনে করছে যে ইরানকে যেখান থেকে নিশানা করছে তারা ইরানের লক্ষ্যবস্তু। কিছু সাম্প্রতিক সময় আমরা যেটা দেখলাম, তারা ইউক্রেনকেও বলেছে ইউক্রেনের ঘাঁটি বা ইউক্রেনের যে অস্ত্রগুলো ইসরায়েলে আসছে বলে ইউক্রেনকে তারা বলছে বৈধ একটি লক্ষ্যবস্তু। সুতরাং আমরা যেটি বলেছি যে যুক্তরাষ্ট্রের চাপের কারণ রয়েছে, যে ইরানের পক্ষ থেকে ইরাকে হামলা করা হয়েছে, এর আগে কুয়েতে হামলা করা হয়েছে, আরব আমিরাতে হামলা করেছে, এবং আরো হামলা পরিচালনা করা হবে, এই সব ধারণা করতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন তারা বিভিন্ন দেশগুলোতে অবস্থিত, তো এটি অনুমান করতে পারছে যে ইরানের কাছে ইতিমধ্যে এমন কিছু তথ্য, এমন কিছু গোয়েন্দা তথ্য তাদের হাতে চলে আসছে, যেগুলো দিয়ে তারা আচমকা কোনো হামলা পরিচালনা করতে পারে। এই বিষয়গুলো থেকেই, এই অনুমানগুলো থেকেই কিন্তু মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এই তাছাড়া যুদ্ধ তো সবসময় যে কোনো পক্ষের জন্য একটি আতঙ্কের বিষয় থাকে। ধারণা করা হচ্ছে যে নেতানিয়াহু হয়তো এই যুদ্ধে আহত হয়ে থাকতে পারেন। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে মুস্তফা খামেনি এই যুদ্ধে নিহত বা আহত হয়ে থাকতে পারে। সুতরাং যুদ্ধে যে কোনো কিছু হতে পারে। সুতরাং এই সবকিছুর মধ্য থেকে সিভিলিয়ান যারা আছে তাদেরকে নিরাপদে রক্ষা করা বা নিরাপদে সরিয়ে নিয়ে হচ্ছে যার যার দায়িত্ব। যদিও সিভিলিয়ানরা কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু বা আক্রমণের লক্ষ্যবস্তু হয় না বা হওয়া উচিত না, এটি যুদ্ধাপরাধের অন্যতম একটি কারণ। কিন্তু তারপরে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে যায় বলেই মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে তাদের নাগরিকদের উপর এমন কোনো ক্ষতি হোক বা তাদের নাগরিকরা হামলা বা হতের শিকার হোক, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে
জনবিক্ষোভ জি, বা জনরোষকে আসলে আরো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যুদ্ধ বিরোধী মনোভাব প্রবল দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর ফয়দুল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।